গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি, আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত, নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি, এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। আমি তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি। শুধু তাই নয়, প্রত্যেক দিন সকালবেলা, শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত, প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দিরের থেকে চুরি, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। শুধু বেলডাঙ্গাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে, এবারেও অনেক মন্দির ভেঙেছে গত 3-4 মাসে, যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি। সমাধান কি? আমার নাম যিনি শেষে বলেছিলেন সঞ্চালক, উপায় কি জানতে চাইছিলেন। আমি বলি উপায় তো সামনে। এই উত্তরপ্রদেশ, তার অতীত ইতিহাস কি? উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী, 5 বছরে 375টা 12 থেকে 17 সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গায় নিরীহ মানুষরা মারা গেছেন। আজকে 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। শেষ কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাবাদ, আর কুম্ভের দায়িত্বে ছিলেন আজম খান। সেই উত্তরপ্রদেশে আজকে শান্তি বিরাজ করছে। সেই উত্তরপ্রদেশে আজকে সহিষ্ণুতা বিরাজ করছে। সেই উত্তরপ্রদেশে আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে। অর্থাৎ সুশাসন কাকে বলে, সুরক্ষা কাকে বলে, যোগী আদিত্যনাথ দিদিকে আজকে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। আমাদের ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের এই দেশে ব্যুরোক্রেসি, পুলিশ, যারা যা আছে থাকুন না
পুরো ব্যবস্থাটাই পলিটিক্যাল সিস্টেম। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এটা আমাদের দিয়ে গেছেন। তাই এখানে সরকার যদি পক্ষ নেয়, সরকার যদি ভোট ব্যাংকের রাজনীতি করে, সরকার যদি রোহিঙ্গা মুসলমানকে আধার কার্ড এপিক কার্ড বানিয়ে দেয়, সরকার যদি বিএসএফ কে 600 কিলোমিটার জমি না দেয় কাঁটাতার দেওয়ার জন্য, তাহলে আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? সরকার যদি তাদের বড় বড় ক্যাবিনেট মন্ত্রীদেরকে বসিয়ে রাখে যারা সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলেন, একজন মুর্শিদাবাদের শাসক দলের এমএলএ তো বলেই দিলেন, এখানে তো তোরা 30 আমরা 70 কাটবো আর ভাগীরথীর জলে ভাসাবো। ব্যবস্থা হয়নি তার বিরুদ্ধে, সরকার ব্যবস্থা নেয়নি। অথচ ভারতবর্ষ যারা শাসন করছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টির আত্মা হল সংঘ, যে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে জনসংঘ থেকে বিজেপি, যার ইতিহাস পড়লে এই পার্টি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়, যে পার্টি ক্ষমতায় ছিল বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন বলে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ উপায়ে 500 বছরের হিন্দু স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। সেই ভারতীয় জনতা পার্টিও আমাদের শিক্ষা দেয়নি অপর ধর্ম সম্পর্কে খারাপ কথা বলা। এরা মা কালীকে অপমান করলে মহুয়া মৈত্রকে শাস্তি দেয় না। 30% মুর্শিদাবাদের হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসাবে বললে এরা তাদের ভরতপুরের এমএলএ কে শাস্তি দেয় না। আর বিজেপি তেলেঙ্গানার এমএলএ রাজা সিংকে, নুপুর শর্মাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে বলে যে উনার এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এইখানে ডিফারেন্স, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এই ডিফারেন্স। আরেক এমএলএ, তারও নাম ভরতপুরের এমএলএ এর মতো, তিনি এই মহারাজকে বলছেন, যিনি গৃহস্থ জীবন বিসর্জন দিয়ে সন্ন্যাসী কি পদ্ধতিতে হয় সবাই আপনারা জানেন। তার পরিবারকে ছেড়ে, কারো কারো তো প্রথা আছে পরিবারের মানে শ্রাদ্ধ শান্তি পিণ্ড দান করে তাকে সন্ন্যাস ধর্ম নিতে হয়। আজকে সেই সন্ন্যাসী, যিনি সন্ন্যাসী জীবন পালন করেন, তার গেরুয়া বসন, মণ্ডিত মস্তক, তিনি সম্পূর্ণ শাকাহারী, তার সমস্ত জিনিসই আমাদের সনাতনী নিয়ম নীতি এবং পূজ্যপাদ স্বামী প্রণবানন্দ, যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম তৈরি করেছিলেন, তার আদর্শে তাদের যে ভারত সেবাশ্রম সংঘের 4টি খণ্ড রয়েছে তাকে নিপুণ ভাবে 100% পালন করে যিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছেন। একজন শিক্ষিত আইপিএস পাস করে আজকে এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ, তিনি প্রকাশ্যে বলছেন সরকার তার বিরুদ্ধে, সরকারি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সরাসরি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সমর্থন করেন যারা জঙ্গি তাদেরকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলেন বাংলাদেশে যা ঘটছে ওটা ওদের দেশের আভ্যন্তরীণ বিষয়, ওটা ইউনূস সাহেব বুঝে নেবে, ভারত নাক গলাবে না। এটা ভারত বাংলাদেশের ইস্যু নয় সিদ্দিকুল্লাহ সাহেব, এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। বিধানসভায় অন রেকর্ড দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, ভাবতে পারেন
কোন বিধানসভায় আমরা আছি এই রাজ্যে? বলছে আপনাদের দো, হাম দো হামারা দো, মানে আমাদের হিন্দুদের, আর আমাদের হাম দো হামারা চার। আজকে এই কথা বলছেন। আরেক মন্ত্রী তো গুণের নিধি যারা ফিরা ঘাটে, কখনো দাওয়াতে ইসলাম, সব আপনারা দুর্ভাগ্যশীল। উনি একমাত্র সৌভাগ্যবান, কারণ উনি উনার ধর্মে জন্মগ্রহণ করেছেন। কখনো 50% লোককে উর্দু শেখাবে, উর্দুতে কথা বলবে। কখনো বলছে ভারতে 17, আমরা এখানে 33, আমরা জনসংখ্যায় মেজরিটি হব। কি ভয়ঙ্কর! তাই সমাধান তো একটাই, যে সমাধান আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। 2021 বিধানসভার ভোট, আমি ভারতীয় জনতা পার্টিতে নবাগত। আমাকে আমার দল বলল, আগে মমতা ব্যানার্জি বলল 18 জানুয়ারি 2021 যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো। ভবানীপুর আমার বড় বোন, আর এটা আমার মেজ বোন না ছোট বোন। আমি এখানে দাঁড়াবো। কেন দাঁড়াবেন উনি? কারণ ওখানে 26% মুসলমান ভোট। উনি জানেন যে আমি 26% দিয়ে শুরু করব, বাকি হিন্দু আছে, একটু ভাতা দেব, একটু পুলিশ লাগিয়ে দেব, একটু ওর পিছনে ওকে লাগিয়ে দেব। ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের সঙ্গে বৈশ্য, বৈশ্যের সঙ্গে শূদ্র লাগিয়ে দেব। হ্যাঁ, ভারত সেবাশ্রম সমর্থন করবে না, ঠিক আছে, ইস্কনে চলে যাব, আরতি করে সমর্থন আদায় করে নেব। রাধারমন বাবু আছেন, আচ্ছা ইস্কন করবে না, তাহলে রামকৃষ্ণ মঠ মিশনে চলে যাব। তাহলে একটু আমাকে আশীর্বাদ করে দিন। মঠ মিশন সবাইকেই আশীর্বাদ করেন, আমাদেরও করেন, ওনাদেরও করেন। আরো কোথাও কোথাও চলে যাব, কারণ আমরা সনাতনীরা বিভক্ত। কেউ আর্য সমাজ, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বালক ব্রহ্মচারী, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কত ভাগে আমরা বিভক্ত। তাই আমার তো 26 আছে, সঙ্গে একটু ভাতা 500, 700, 1000, আর একটু এইসব ভাগাভাগির সুযোগ নেব, তাহলে আমার 45 হয়ে যাবে। তাহলে বিজেপি বা বিরোধী বা শুভেন্দুকে আটকে দেবো। এই তালে উনি ছিলেন ওখানে। আমি নামলাম মাঠে, আমি মুসলমানদের ভোট চাইলাম না, 63টা মুসলমান বুথে গেলাম না। আমি বাবু আপনারা থাকুন, আপনারা কি করবেন আমি জানি। আমি বাকি হিন্দুর কাছে এলাম, বললাম ভাই হিন্দুদের বাঁচাতে হবে, আপনারা আমাকে ভোট দিন। আমি বেশি জনকে এক করতে পারিনি। 100 জন হিন্দুর মধ্যে 64 জন হিন্দু নন্দীগ্রামে এক হলো। মমতা ব্যানার্জি 1956 ভোটে হারলেন। তারপরে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালেন, আরো হিন্দুরা ঐক্যবদ্ধ হলো, ওদের স্বরূপ চিনল। 100-র মধ্যে 72 জন নন্দীগ্রামের হিন্দু এক হলেন। তারা ভোট দিলেন অভিজিৎ গাঙ্গুলি মানে নরেন্দ্র মোদীকে। অভিজিৎ গাঙ্গুলি আরো ভোট বাড়িয়ে 8200 ভোটে নন্দীগ্রাম থেকে লিড নিলেন। সমাধান পরিষ্কার, সমাধান একটাই, 70% হিন্দু এক হবেন, একটা হিন্দুবাদী রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করবেন। উত্তরপ্রদেশের মতো সেই সরকারটাকে হাতে দেবেন, যে সরকার ভারতীয়দের সুরক্ষা দেবে আর অভারতীয়দের চুলের মুঠি ধরে তাড়ানোর ব্যবস্থা করবে। যে সরকার ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে। আর ওই কালকে শিয়ালদা স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে, বাংলাদেশ হয়ে, এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে টেনে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।